প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইংরেজি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভার্ব টু বি। অনেকে একে টু বি ভার্ব বলে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। ভার্ব টু বি। তো ভার্ব টু বি বলতে আসলে কি বোঝায়? ভার্ব টু বি বলতে আমরা বুঝি am, is, are, was, were। আরো অনেক আছে। তো এখানে আলোচনার সুবিধার্থে এই পাঁচটি আলোচনা করতে হবে। এখানে am, is, are, এই তিনটা হলো প্রেজেন্ট, বর্তমান কালের জন্য, এবং was, were এটা হলো পাস্ট, অতীত কালের জন্য ব্যবহার হয়। তো আমরা জানলাম যে এখানে ভার্ব টু বি পরিবার আছে। তো পরিবারের সদস্য সংখ্যা হলো 5 জন। তো এই 5 জনের সম্পর্কে আমরা আরো জানলাম যে am, is, are এটা বর্তমান কালের জন্য ব্যবহার হয়, আর was, were এটা অতীত কালের জন্য ব্যবহার হয়। যাই হোক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ভার্ব টু বি টা আমরা কোথায় ব্যবহার করব, কখন আমরা বুঝবো যে ভার্ব টু বি তে ইংরেজি করতে হবে। আমাদের বিভিন্ন নিয়ম আছে, টেন্স আছে, ভার্ব টু হ্যাভ আছে, কিন্তু ভার্ব টু বি আমরা কখন বুঝবো যে এখন ইংলিশটা ভার্ব টু বি দিয়েই করতে হবে। এর রিয়েল একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা এখন আলোচনা করব, নিয়মটা লিখব। তো সাবজেক্ট বা কর্তা যদি নিজেই কোনো কিছু হয় বা সাবজেক্ট কোথাও অবস্থান করে, তবে সাবজেক্টের পর ভার্ব টু বি বসে। এটাই হলো নিয়ম। আমরা কিন্তু অনেক গ্রামারে এই সকল নিয়ম দেখতে পাই না। তো এই নিয়মটা যে ফলো করবে সে কিন্তু ইংরেজি সত্যি সত্যি শিখতে পারবে। ইংরেজি কিন্তু অনেকেই পড়ে, অনেকেই প্রাইভেট পড়ে, বিভিন্ন ভাবে পড়ে, কোচিং পড়ে, কিন্তু শিখতে পারে না। শিখতে হলে রিয়েল যে নিয়ম আছে সেই নিয়মগুলা শিখতে হবে, তবেই কিন্তু ইংরেজি সহজে শেখা যাবে। তো আমরা জানলাম যে সাবজেক্ট বা কর্তা, যে শব্দটা ইংরেজিতেও প্রথমে থাকে, বাংলাতেও প্রথমে থাকে। সাবজেক্ট কর্তা যে ক্রিয়া সম্পাদন করে বা সমস্ত সেন্টেন্সটা সম্পাদন করে। তো এই সাবজেক্ট কর্তা যদি নিজেই কোনো কিছু হয়, মানে কি, সে একজন ছাত্র, সে নিজেই ছাত্র। কামাল একজন ডাক্তার, কামাল নিজেই ডাক্তার, এই ধরনের কথা যদি হয়। অথবা সাবজেক্ট কোথাও অবস্থান করে, মানে কি, যে আমি বাংলাদেশে আছি, আমি সাবজেক্ট, আমি কিন্তু বাংলাদেশে আছি, সে লন্ডনে আছে, সে সাবজেক্ট, সে লন্ডনে আছে। তাহলে এই সকল সেন্টেন্স আমাদের করতে হবে ভার্ব টু বি দিয়ে করতে হবে। আমরা সামনে করব, তার আগে আমরা লিখে নেই যে এই যে বর্তমান কালে am, is, are এটা কোন সাবজেক্টের সাথে কি হবে? I এর সাথে হবে am,
ইউ বহুবচন প্লুরাল, তার সাথে হবে আর, হি, সি, ইট, বা কোনো নাম যদি থাকে, যে কোনো নাম থাকলে তার সাথে ইজ হবে, আর প্লুরালে হবে আর। তাহলে আমরা দেখতে পেলাম যে সকল সাবজেক্টের সাথেই প্রায় আর হয়, শুধুমাত্র দুইটা জায়গায়, ফার্স্ট পারসন সিঙ্গুলারে am, থার্ড পারসন সিঙ্গুলারে is, আর সকল স্থানে কিন্তু আর ব্যবহার হচ্ছে, খেয়াল রাখতে হবে, শুধুমাত্র দুইটা জায়গা বাদ। তো যাই হোক, এখন আমরা সেন্টেন্সে যাই, কিভাবে আমরা বাক্য বানাইতে পারি। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন আমি সাবজেক্ট, আই কে কিন্তু সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে নিজেই ছাত্র, নিয়মের সাথে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে যে সাবজেক্ট নিজেই ছাত্র, সে কারণে আই এর পরে am হয়েছে। আমি যদি অন্যান্য নিয়ম ব্যবহার করে করতে যাই, তাহলে কিন্তু ভুল হবে, হবে না। তো এখন আমরা আরেকটা সেন্টেন্স করি, কামাল is a doctor। কামাল একজন ডাক্তার। এখানে কামাল একজন ব্যক্তি, সে কিন্তু নিজেই ডাক্তার। তো এই কারণে ভার্ব টু বি দিয়ে হলো, এবং বর্তমান কালের কথা বলা হয়েছে, সেজন্য কামালের সাথে ইজ হলো, কামাল ইজ এ ডক্টর। তো আমরা আরো কিছু সেন্টেন্স করব, উদাহরণ, যাতে জিনিসটা ক্লিয়ার হয় পুরোপুরি। ইউ আর এ ফার্মার, তুমি একজন কৃষক। এখানে তুমি সাবজেক্ট কিন্তু নিজেই কোনো কিছু হয়েছে, সাবজেক্ট একজন কৃষক, এরকম is my friend, সে আমার বন্ধু। she is a housewife, সে একজন গৃহিণী। এরকম they are rich, তারা ধনী। যে কোনো সেন্টেন্স কিন্তু আমরা এভাবে করতে পারবো। তো যারা ইংরেজি শিখতে চাও তোমরা, তাদের করতে হবে কি, যে আমরা যখন একটা নিয়ম পড়ি, নিয়ম পড়ার পরে কিন্তু আমরা সেটা চর্চা করি না, ফলো করি না, সেটা ওইভাবে রেখে দিই। আমরা মনে করি যে সেটা তো আমরা পারতেই আছি, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা কিছুদিন পরে থাকবে না, কিছুদিন পরে ভুলে যাওয়া হবে। তো সেই কারণে আমাদের চর্চা করতে হবে। আমরা যদি একটা নিয়ম পড়ি, আমরা 100 200 এরকম एग्जांपल করব, উদাহরণ করব, যাতে আমাদের জিনিসটা আয়ত্তে থাকে। তো এখন আমরা অন্য একটা উদাহরণ করি, যেটা এই সাবজেক্ট কোথাও যদি অবস্থান করে, তো আই এম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আছি। হি ইজ ইন লন্ডন, সে লন্ডনে আছে। এরকম কর্তা যদি কোনো জায়গায় অবস্থান করে, তারপরে কিন্তু আমাদের এই ভার্ব টু বি ব্যবহার করতে হবে। তারা মাঠে আছে, এখানে দে সাবজেক্ট, তারা কোথায় আছে, এখন মাঠে আছে। সেহেতু কিন্তু দে করে আর হয়ে
এইভাবে ইংরেজি করতে হবে। তো আমরা এখন করব যে এই যে আমরা অ্যাফার্মেটিভ আবোধক সেন্টেন্সগুলি করলাম, এখন আমরা করব নাবোধক এবং ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। এই সেন্টেন্সগুলো আমরা খুব সহজেই করতে পারি, যেমন ইউ আর রিচ, তুমি ধনী। যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি করতে হবে, শুধু এম ইজ আর যেখানে যেটা হয় সেখানে আমরা ওটা প্রথমে আনবো। সাবজেক্টের যদি আগে আনি, আমরা সাবজেক্টের পূর্বে যদি বসাই তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। এখানে আর আছে, আর ইউ রিচ, ঠিক হলো যে তুমি কি ধনী, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। আমরা একই সাথে যদি নেগেটিভ করতে চাই, এম ইজ আর যেখানে যেটা আছে তারপরে নট দিলেই নেগেটিভ হয়ে যায়। এখানে ইউ আছে, ইউ আর নট রিচ, তুমি ধনী নও। তাহলে সহজেই আমাদের হয়ে গেল যে আমরা যদি এম ইজ আর সাবজেক্টের আগে দেই তাহলে সেটা ইন্টারোগেটিভ, এবং এম ইজ আর এর পরে যদি নট দেই নেগেটিভ হয়ে যায়। তো এইভাবে আমরা অন্যান্য সেন্টেন্সগুলো কিন্তু করতে পারি, যে he is a good স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এখন আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে সেটা আগে আনতে হবে, is he a good student, সে কি একজন ভালো ছাত্র। আর যদি নেগেটিভ করি তাহলে he is not a good স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তো এখানে কিন্তু আমরা নিয়মটা লিখি নাই যে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়, নেগেটিভ কিভাবে করতে হয়। আমরা কিন্তু এই লাইনগুলো নিয়মে লিখতে পারতাম, কিন্তু লিখি নাই। কারণ হলো কি, যে আজকালকার ছাত্ররা এই যে নিয়ম করতেছে, অনেক নিয়ম, শত শত নিয়ম করে নিয়মের বেড়াজালে সে কিন্তু ইংরেজি ভুলে যাচ্ছে, করতে পারতেছে না, অনেক নিয়ম। তো আমরা কিন্তু যদি কাজটা করতে পারি তাহলে আমাদের নিয়ম কিন্তু আমরা নিজেরাই বানাইতে পারি। কিভাবে? এখানে যদি কেউ ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে পারে তাহলে সে যদি সে তার নিয়মটা লিখতে চায় লিখতে পারে, দেখি ভার্বটি যুক্ত সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে চাই আমরা তাহলে এম ইজ আ সাবজেক্টের পূর্বে দিতে হবে, সে কিন্তু লিখে ফেলতে পারে। আর যদি নেগেটিভ সে নিয়ম লিখতে চায় নেগেটিভের, তাহলে সে লিখবে কি, যে এম ইজ আর যুক্ত সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে এম ইজ আর এর পরে নট দিতে হবে। তো এরকম ভাবে নিয়মটা যদি আমরা নিজে থেকে লিখতে পারি তাহলে তো মুখস্থ বা ওই নোট রাখার কোনো দরকার নেই। তো আমরা সেই কৌশলই শিখবো যাতে আমাদের ইংরেজি শেখাটা অনেক সহজ হয়। তো এখন আমরা যাব পাস্ট, অতীতকালে আমরা যাব। আমরা যা যা যখন বললাম তা যদি অতীতকালে হয়, অর্থাৎ সাবজেক্ট যদি নিজে কোনো কিছু ছিল অতীতে এরকম, অথবা সাবজেক্ট নিচে কোথাও অবস্থান করছিল এরকম যদি বোঝায় তাহলে কিন্তু সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার। তো এখন আমরা লিখি যে ওয়াজ ওয়্যার কোন সাবজেক্টের সাথে কি লিখব, লিখতে হবে বা দিতে হবে আয়ের সাথে দিতে হবে ওয়াজ, এবং এর সাথে দিতে হবে ওয়্যার, এর সাথে ওয়্যার।
বহুবচন তার সাথে ওয়ার। এর সাথে হবে ওয়ার। তাহলে আমরা দেখলাম দুইটা জায়গায় কিন্তু ওয়াজ হইতেছে, একটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার আর একটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। আর সকল সাবজেক্টের সাথে পারসনের সাথে কিন্তু ওয়ার হইতেছে। আমাদের এটা মনে রাখতে হবে যে ওয়াজ কোথায় হয়, ওয়ার কোথায় হয়। আয়ের সাথে ওয়াজ হয়, হি সি ইট বা কোনো নামের সাথে ওয়াজ হয়, আর সকল স্থানে ওয়ার হয়। তো আমরা একটা উদাহরণ করি যে I was a child, আমি একজন শিশু ছিলাম। অনেক আগের কথা, হয়তো আমি একজন শিশু ছিলাম। You were poor, তুমি গরিব ছিলে। এরকম he was rich, সে ধনী ছিল। she was a good student, সে একজন ভালো ছাত্রী ছিল। তো এরকম আমরা কিন্তু সহজে করে ফেলতে পারি ওয়াজ ওয়ার। আর সাবজেক্ট যদি কোথাও ছিল, কোথাও অবস্থান করছিল, তখনও কিন্তু এই ওয়াজ ওয়ার দিয়ে করতে হবে। লন্ডনে ছিলাম, তাহলে I was in London. You were in বাংলাদেশ, তুমি বাংলাদেশে ছিলে। They were in the garden, তারা বাগানে ছিল, বাগানের মধ্যে ছিল। তো এইভাবে আমরা কিন্তু সাবজেক্ট যদি কোথাও অবস্থান করছিল, তখন আমরা ওয়াজ ওয়ার দিয়ে করব। আর এই সকল সেন্টেন্স দিয়ে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই, তাহলে কিন্তু খুবই সহজ। যে ইন্টারোগেটিভ করলে আমরা ওয়াজ ওয়ারটা সামনে আনবো। এখানে ওয়ার আছে, ওয়ারটা আমরা সামনে আনবো। ওয়ার ইউ ইন বাংলাদেশ, তুমি কি বাংলাদেশে ছিলে? আর যদি নেগেটিভ করি, না বুঝো, তাহলে ইউ ওয়ার নট ইন বাংলাদেশ, তুমি বাংলাদেশে ছিলে। সে একজন শিক্ষক ছিল। আর যদি নেগেটিভ করি, তাহলে প্রথম ইন্টারোগেটিভ করি, আমরা ইন্টারোগেটিভ যদি করি, তাহলে হবে কি was he a teacher,
সে কি একজন শিক্ষক ছিল? আর যদি নেগেটিভ করি তাহলে কি হবে? He was not a teacher. একজন শিক্ষক ছিল। তো এইভাবে কিন্তু আমরা শত শত সেন্টেন্স করতে পারি। আর যারা শিখতে চাও তোমরা তাদের কিন্তু এইভাবেই করতে হবে। আমরা যদি এই সেন্টেন্সগুলিকে ফলো করি, যে আমরা এখানে সাবজেক্ট যদি আমরা পরিবর্তন করি তাহলে কিন্তু অনেক সেন্টেন্স তৈরি হবে। যেমন এখানে হি আছে, এখানে যদি আমরা শি দেই, শি ওয়াজ এ টিচার হবে। এখানে যদি আমরা ইউ দেই তখন ওয়্যার দিতে হবে, ইউ ওয়্যার এ টিচার। এরকম দে ওয়্যার টিচার্স। এরকম আমরা চেঞ্জ করে করে অনেক সেন্টেন্স বানাইতে পারি। আর যদি আমরা এভাবে বানাই তাহলে কিন্তু আমরা অবশ্যই শিখতে পারবো। শুধু পড়লেই যে শেখা হবে এরকম কিছু না, আমাদের সেগুলো নিয়ে চর্চা করতে হবে, সেগুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে, পড়তে হবে, লিখতে হবে, তাহলে কিন্তু আমরা অবশ্যই ইংরেজি শিখতে পারব। তো আমাদের ক্লাসের একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা যদি একটু চিন্তা করি যে আমরা এখন কি পড়লাম, পড়াটা আসলে অনেকেই পড়ে কিন্তু মনে রাখতে পারে না। মাথায় রাখতে হবে, মেমোরিতে রাখতে হবে, এবং সেগুলি প্রয়োজনের সময় ব্যবহার করতে হবে। যদি আমরা ব্যবহার করতে পারি, বলতে পারি, লিখতে পারি, তাহলে কিন্তু প্রকৃত শিক্ষাটা হবে। তো আমরা আজকে বললাম ভার্ব টু বি। ভার্ব টু বি হয় যে সাবজেক্ট যদি নিজেই কোনো কিছু হয় বা কোথাও অবস্থান করে, তাহলে ভার্ব টু বি দিয়ে তৈরি করতে হয়। এবং কোন সাবজেক্টের সাথে কি হয় সেটা আমরা বর্ণনা করেছি সুন্দরভাবে। অনেকে হয়তো তোমরা লিখে নিয়েছো। তো শুধু লিখলে হবে না, সেগুলো এখন কাজ হলো যে শব্দ জেনে আর ওই চর্চা করতে হবে, আমাদের সেন্টেন্স লিখতে হবে 100 200 500 যত যে যত পারবে। এবং লিখতে লিখতে তার যখন এরকম মনে হবে যে এই ভার্ব টু বি দিয়ে যে কোনো সেন্টেন্স আমি লিখতে পারি, আমি করতে পারি, আমি ইন্টারোগেটিভ করতে পারবো, নেগেটিভ করতে পারবো। তো এরকম যদি মনে হয় কার, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি যে তার ইংরেজি শেখা হয়েছে। এইভাবেই প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা ইংরেজি যে লেসন আছে সেভাবে আয়ত্ত করতে হবে। আর আমরা যদি আয়ত্ত করি সেভাবে, অবশ্যই আমরা ইংরেজি শিখতে পারবো, আমরা ইংরেজি শুদ্ধভাবে লিখতে পারবো, বলতে পারবো এবং বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে।